অন্যের লরি চালালো, গাড়ি চালানো, তার চেয়ে কোনো হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকবো, রোজ না কারো সব বহন করতে পারবো। আজ 10-12 বছর ধরে গাড়ি চালাচ্ছি, কোনো না কোনো দিন একটা, দুটো, তিনটে ডেইলি বহনকারী ইনকাম হয়ে যেত। কখনো ভয় বলে জিনিস আমি উপলব্ধি করিনি। ভয় কাকে বলে? আমার নাম শম্ভু, আমি থাকি যাদবপুর কলোনিতে। আমি গাড়িটা রোজই লাগাই মেডিকেল কলেজের ঠিক যেখানে অ্যাম্বুলেন্সগুলো রাখা থাকে বাইরে রাস্তার ধারে ভাড়া নেবার জন্য, যেখানে ম্যাটাডোরগুলো রাখা থাকে তারই মাঝখানে আমার গাড়িটাও দাঁড়িয়ে থাকে লাশ বহন করার জন্য। যাদের দরকার হয় তাদের কাছে নাম্বার দেওয়া থাকে, বা ওইখানে একটা দোকানে নাম্বার দেওয়া আছে, তারা মাঝে মাঝে ফোন করে কন্ট্যাক্ট করে দেয়। কখনো কখনো সকাল থেকে বসে থাকলেও এমন দিন যায়নি যে একটা ভাড়া পাইনি। আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলে এক গভীর রাতের এক লাশ বহনকারীর এক অদ্ভুত পিশাচের পাল্লায়। শুনছেন আপনাদের বন্ধুর কণ্ঠে, প্রিয় বন্ধুর কণ্ঠে আজকের ঘটনা এক লাশ বহনকারীর পাল্লায়। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। গাড়িটা লাগিয়ে রেখেছি মেডিকেল কলেজে ঠিক একটি গাছতলার পাশ দিয়ে। একটাও আজ ভাড়া পেলাম না। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। রাত্রি 10টা, 10:30টার সময় ঘর থেকে আমার স্ত্রী ফোন করলো, কি গো বাড়ি ফিরবে না? বললো আজ তো কোনো ইনকাম হয়নি। আমাদের ইনকাম পরের দিনের জন্য হয়তো যা ইনকাম হয় একদিনের জন্য গাড়ির খরচা, তেল খরচা বাদ দিয়ে পরের দিনের সংসার চালানোর কিছুটা খরচা রেখে দিই। তাই আজ হয়নি, ভেবেছি আগামীকাল নয় কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। এইরকম দিন কখনো আমার যায়নি। ঠিক পরের দিন আবার ভোরবেলায় বেরিয়ে পড়লাম যাদবপুর থেকে গাড়িটিকে নিয়ে, অ্যাম্বুলেন্সটিকে নিয়ে। আমার গাড়ির অ্যাম্বুলেন্সের বডিতে লেখা আছে লাশ বহনকারী গাড়ি। গাড়িটা ছুটে চলেছে মেডিকেল কলেজের উদ্দেশ্যে। আগের দিন থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মেঘলা ওয়েদার। সকাল হয়েছে যেন সূর্যের মুখ দেখেনি, অন্ধকার হয়ে আছে। ভোর 6টার সময় এসে এক কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। যখন এসে পৌঁছলাম তখন সকাল 7:30। মেডিকেল কলেজে পাশে তখনও বৃষ্টি হচ্ছে। দু একটা ম্যাটাডোর লেগে রয়েছে, যারা আগের দিন পায়নি ভাড়া তারা রয়ে গেছে ওইখানে। কিন্তু আমি আমার বাড়ির সামনে গাড়িটা নিয়ে গ্যারেজ করে দিতাম। আমার বাড়ি যাদবপুর কলোনিতে। আমার স্ত্রী আছে, একটি বাচ্চা মেয়ে আছে। পরের দিন হঠাৎ আমার বউ ফোন করে মোবাইলে বলে, হ্যাঁ গো বাচ্চাটার খুব শরীর খারাপ হচ্ছে, বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না, সারাক্ষণ কেঁদে যাচ্ছে, খাওয়া দাওয়াও করেনি। মেয়েটির বয়স 3-4 বছর।
এখন সবে 4-এ পা দিয়েছে। বাচ্চাটা জ্বরে ভুগছে। বউ হঠাৎ বলল, আমার মনটা না আজকে কিরকম খারাপ গাইছে জানো। দরজার পাশে একটা কালো কাক সকাল থেকে কা কা করে ডেকে যাচ্ছে। তুমি ভাড়া না পেলে বরঞ্চ চলে এসো, আমার ভালো লাগছে না থাকতে। বলছে, না না, কিছু চিন্তা করো না, দরজাটা বন্ধ করে তুমি জানলাটা বন্ধ করে রাখো, তাহলে তো আওয়াজটা শুনতেও পাবে না, দেখতেও হবে না, কাকটা নিজের মতো করে ডেকে উড়ে চলে যাবে। যথারীতি ফোনটা না, মোবাইলটা ওই সাইড থেকে কেটে গেল। চুপচাপ গাড়ির ভেতর বসে আছি, অ্যাম্বুলেন্সের ভেতর। 9টা বাজে, 10টা বাজে, সারাদিন গেল। সারাদিন কিন্তু সূর্যের আলো বেরোয়নি, বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ একজন লোক দৌড়তে দৌড়তে এলো, দাদা একটা বডি নিয়ে যাবেন। কোথায় যেতে হবে? কৃষ্ণনগর সদরে। কৃষ্ণনগর সদর? এখন তো বাজে রাত্রি 7টা, 7:30। বললে, হ্যাঁ কিছু ফর্মালিটিস আছে, কাগজপত্র ভেতর থেকে বার করবে, করবার পর যে ছেলে না মেয়ে? বলল, একজন ছেলের বয়স্ক লোক মারা গেছে, বয়স 40-এর কোঠায়। যুবকই বলতে পারেন। কেন, কি করে মারা গেছে? শম্ভু জিজ্ঞেস করলো। লোকটি বলল, আমি হয়তো অত কিছু জানি না, তবে শুনেছি তার আগুনে পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে? ভাবছে কালকেও ভাড়া হয়নি, আজকেও ভাড়া হবে না। বললো, অনেক টাকা ভাড়া লাগবে, কিন্তু এখান থেকে কৃষ্ণনগর সে তো ভোর হয়ে যাবে যেতে। বলল, সে দাদা আমি অবশ্য দিয়ে দেবো আপনাকে। কত বলুন? বললো, 1000-2 টাকা লাগবে। ভদ্রলোক নিজের লুঙ্গি পড়েছিল, লুঙ্গি থেকে কোচরটা খুলে 2000 টাকা, দুটো 1000 টাকার নোট আমার হাতে গুঁজে দিল। আমি স্ত্রীকে বললাম, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার একটু ফিরতে ভোর হবে। ভোর? হ্যাঁ গো, ভোর হবে। একটা বডি পেয়েছি, বডিটা পৌঁছতে হবে কৃষ্ণনগর সদরে। বলছে, মেয়েটার খুব জ্বর, আজকে ডাক্তার দেখাতে যেতে পারিনি, কালকে তুমি সকাল সকাল তাড়াতাড়ি চলে এসো, গিয়ে ডাক্তার দেখাতে হবে। বললাম, যে ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না। হঠাৎ লোকটি বলে কোথায় চলে গেল, আমাকে খালি বলে গেল ফোনের মধ্যে। আমি ফোনে কথা বলছিলাম ওয়াইফের সঙ্গে, সে সময় বলে গেল আমার পিছু পিছু আসেন। আমি পেছন পেছন কথা বলতে বলতে এগিয়ে গেলাম। মেডিকেল কলেজে গেটটার সামনে দেখি একটা চাটাইতে মোড়া, মাদুরের মতো চাটাইতে মোড়া একটি মানুষকে দড়ি দিয়ে বাঁধা, পোস্টমর্টম হয়ে গেছে সে অবস্থায় বার করেছে, আর কিছুটা কাপড় দিয়ে পেঁচানো। পাশে একটি মহিলা বসে আছে, চুলগুলো উস্কো ফুস্কো একদম। সে দেখতে, মুখটা তার দেখা যাচ্ছে না, খালি লোকটার বুকের ওপর বসে আছে, হাত দুটো এরকম করে চাপা দিয়ে লোকটার মুখের সামনে। একবার ইচ্ছে হলো মুখটা দেখবো কি দেখবো না, মনটা কিরকম যেন উতলা হয়ে উঠল। একবার দেখি, যাকে নিয়ে পৌঁছতে যাব কে লোকটা, কোথাকার। কিন্তু যে বলে গেল, আশ্চর্য, সে লোকটি যে কোথাও উদাও হয়ে গেল, দেখিয়ে দিয়ে তার আর কোনো হদিশ পেলাম না। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, কে হয়?
খালি বলল, এরকম করে নিয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলল, আমার নিজের লোক। আর কিছু বলল না। আমি তখন ওই চাটাইয়ের সামনে, যেটা গলার সামনে থেকে মুখটা দেখা, ওই জায়গায় কাপড়টা সরিয়ে মুখটাকে দেখলাম, পুড়ে ঝলসে গেছে মুখটা। বিভৎস দেখতে সেই মানুষটির মুখটি, তার মধ্যে টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে। তখন আমার লাশ ভাই গাড়িতে মধ্যে যখন তুললাম, ঠিক চাটাইতে মোড়া অবস্থায় তার পাশেই ভেতরে মেয়েটিও, যে তার স্ত্রী বলল না আমার লোক বলল, তাকে ওই গাড়ির ভেতরে বসালাম। গাড়িটি ওইখান থেকে ছাড়লাম যখন রাত্রি 8:30 বাজে। একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, একদিকে গাড়ি ছুটে চলেছে। ওইখান থেকে সোজা দৌড়তে লাগলো আমার গাড়ি, হুন্ডার বাজাতে বাজাতে। কখন মধ্যমগ্রামের রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে, বারাসাতের উপর দিয়ে ছুটে চলেছে গাড়ি। রাত্রি 12টা বেজে গেছে, 12:30 বাজে। মাঝ রাস্তায় খানিক্ষণ জাম হয়েছিল বলে গাড়িটা আসতে একটু দেরি হয়ে গেছে। জ্যামের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। গাড়ি আবার ফাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে, অনেকটা রাস্তা কৃষ্ণনগর। যখন কল্যাণী রোডের ওপর দিয়ে গাড়ি ছুটে চলেছে, একদিকে লেখা আছে জনবহুল রাস্তা, খানিকটা এগোলে জনশূন্য রাস্তা। অনেকটা জায়গা এগোতে এগোতে আমিও চারদিকটা হুন্ডার বাজাতে বাজাতে ছুটে চলেছি। আমার সাথে আছে আমার গাড়ির খালাসি। খালাসির বাড়িও ওই মেডিকেল কলেজের কাছে। এই খালাসিকে যখন বডি পাই তখন সাথে করে নিয়ে নিই রোজকার ভাড়া হিসাবে দিয়ে। তার রাতের খাবার দিই, যদি রাতের বেলা হয়। দিনের বেলা হয় দিনের খাবার দিই, প্লাস 250 টাকা হাতে দিই। গাড়ি তো ছুটে চলেছে, হঠাৎ নাকের মধ্যে কিরকম যেন একটা মাংস পচা গন্ধ ফিল করলাম। আমার পাশে খালাসিও আমার মুখের দিকে তাকিয়ে নিজের গামছাটাকে নিয়ে, গলায় রাখা গামছাটাকে নিয়ে নাকটাকে চাপলো। দাদাও কিরকম একটা পচা গন্ধ না, মানুষ পচা গন্ধ না? কারণ আমাদের গাড়িতে এরকম বডি অনেক তুলেছি। মানুষের পচে গেলে গন্ধটা যে এইরকম বেরোয় সেটা আমরা জানতাম, বুঝতে পেরেছিলাম। মানুষ পচা গন্ধ, তার মানে এই দেহটা কি অনেক দিনে। হঠাৎ ভেতর থেকে একটা কিরকম সেই মানে একটা অস্বাভাবিক একটা আওয়াজ, হিংস্র একটা অস্বাভাবিক একটা আওয়াজ গাড়ির ভেতর থেকে আসছে। আমার দিকে আবার খালাসি তাকালো। সর্বদা গাড়ির পেছন থেকে কিরকম একটা আওয়াজ আসছে না? সেই করতে করতে হঠাৎ যেন কিছু খাচ্ছে, কর্মার করে চিবিয়ে খাচ্ছে। হাড় মনে এরকম একটা আওয়াজ কানের মধ্যে অনুভব করছেন। শম্ভু বলল, হ্যাঁ। বলল, আমি সিট বেল্টটা খুলে তুই দেখবি? বলল, রে না, আমি ওই বডিটাকে দেখেছি তো, আমার ভয় লাগছে, আমি নামবো না, আমি গাড়িতে বসছি পাশে, আপনি দেখে আসেন। শম্ভু সিট বেল্টটা খুলে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে দেখতে গেল। কিন্তু অস্বাভাবিক, গাড়ির পেছন দিকের জায়গাটা, গাড়িটা কেমন এমন দুলছে মনে হচ্ছে, তার মানে ভেতরে কেউ নড়ছে। শম্ভুর সাহস পেল না গাড়িটা খোলার, কিন্তু গাড়ির দরজার তলা দিয়ে
একটা কিরকম কালচে রক্ত, একটা জমা দেওয়াদা রক্ত একটা গড়িয়ে আসছে বাইরের দিকে। শম্ভু ভয় পেয়ে গেল। মনে হলো দরজাটার পেছনেই, যেখানে ওদের সে দাঁড়িয়েছে, আওয়াজটা শোনার জন্য রক্তটা যেই দেখেছে, মনে হচ্ছে তার পেছনে কোনো একটা কেউ এসে দাঁড়িয়েছে। তার পিঠের কাছে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। প্রচন্ড। শম্ভু কোনোদিন ভয় খায়নি 12 বছরে এই লাশ বহনকারী গাড়ি চালাতে গিয়ে। আর যেন তার সারা শরীর কেঁপে উঠছে। সেই বৃষ্টির রাতে শরীরের লোমগুলো সব খাড়া হয়ে গেল। আস্তে আস্তে করে গাড়ির চারদিকটা ঘুরে দেখে চট করে ড্রাইভারের সিটে উঠে সিট বেল্টটা লাগিয়ে নিল। এবার গাড়ি তো আবার স্টার্ট দিয়েছে। অনেকটা রাস্তা ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনবহুল, কোথাও জনশূন্য। এগোতে এগোতে হঠাৎ একটা জনশূন্য বোর্ড দেখেছে, জনশূন্য এলাকা, ঘুটঘুটে রাস্তা। হঠাৎ দূরে দেখছে একটা ছায়া ঠিক মাঝ রাস্তা দিয়ে হেঁটে চলেছে। হর্ন দিচ্ছি, হুন্টার বাজছে, তবুও সেই মানুষটি রাস্তা পথ ছাড়ছে না। ভাবলাম, এত আমি কি শরীরের ওপর দিয়ে চলে যাব? খালাসি বলছে, চালিয়ে দেন শম্ভুদা, এ কোনো বাজে লোক হতে পারে, আমাদের সর্বস্ব লুটফুট করে নেবার জন্য মাঝ রাস্তা দিয়ে। এখানে অনেক ডাকাতি ফাকাতি হয়। একবার ভাবলাম, না, যদি ধরা পড়ে যাই, কাউকে অ্যাক্সিডেন্ট দেওয়ার জন্য অবধারিত জেল। আমার বাচ্চাটার খুব শরীর খারাপ, জ্বর। তাড়াতাড়ি করে এই লাশটাকে পৌঁছে দিয়ে আমাকে ফিরতে হবে ভোরের মধ্যে। হর্ন দিতে থাকছি, গাড়িটা একটু আস্তে করলাম, হুন্টার ক্রমাগত হুন্টার বাজাতে লাগলাম। কেউ সরে না। বাধ্য হয়ে তখন আমি দরজাটা, সিট বেল্টটা খুলে দরজাটা খুলে যেই একবার নেমেছি, নেমে গাড়ির ভেতরে একটা হাতে একটা লোহার ডান্ডা টাইপে গাড়ির ভেতরে রাখা ছিল, রড টাইপে, সেই রডটা নিয়েছি। নিয়ে ঠিক, এই কে শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তো হর্ন দিচ্ছে, শুনতে পাচ্ছিস না? হঠাৎ পেছন দিকে তাকিয়েছে, দেখি যাকে গাড়িতে সেই চাটাই মোড়া যে বডিটাকে নিয়ে আসছিলাম, তার ঘাড়ের মাংস এতটা নেই। সেই মানুষটা ঘুরে যখন আমার দিকে তাকিয়েছে, সেই বিভৎস চেহারা আর সেই বিভৎস এক মুখ আমার দিকে তাকিয়েছে। আমি ছুটে রডটা নিয়ে গাড়ির ভেতরে উঠে সিট বেল্টটা লাগিয়ে গাড়ি ফুল স্পিডে চালিয়েছি। সামনে আর দিশাহারা, কোথায় ছুটে চলেছি আমার খেয়াল নেই। লাস্ট ভাই গাড়িটা যখন গিয়ে গাড়িটা হঠাৎ নিজে থেকে স্টার্ট বন্ধ হয়ে গেছে, তখন দেখছি গাড়িটা দাঁড়িয়েছে একটা ইট ফাটার মাঝখানে। তখন ভোর হবে হবে। এখান থেকে লেখা আছে কৃষ্ণনগর, আর 1.5 কিলোমিটার বাকি সদর। তখন ভোরের আলো ফোটেনি, ভোর 3:30, 4:45 বাজে। এত বমি তখন পাচ্ছে হু করে, গাড়ির মধ্যেই জানলাটা খুলে বমি করে ফেললাম। সেই পচা বিষাক্ত গন্ধ, মাংস পচা গন্ধ। আমার যে সাকরে ছিল সেও বমি করে ফেললো। চোখে মুখে জল দিয়ে গাড়ি স্টার্ট করলাম। গাড়ি যখন এসে নামালাম,
তখন দেখি গাড়ি সেই সদরে, ভেতর থেকে জিজ্ঞেস করছি সদর এসে গেছে, নামবেন কোথায়? খালি পেছন থেকে কাচের মধ্যে একটা ঠক ঠক করে আওয়াজ হলো, মানে ইশারা করলো যে এইখানে দাঁড় করাবার জন্য। গাড়িটা গিয়ে যখন অন্ধকার থাকতে 4টে, তখন মনে হচ্ছে কত রাত যেন। একটা ভাঙা চোরা অ্যাসবেস্টারের বাড়ি, আর মাঝখানে দুদিকে গাছে ভর্তি, জঙ্গলে ভর্তি, সেখানে গাড়িটা এসে দাঁড় করালাম। পাশ দিয়ে সদর রাস্তা চলে যাচ্ছে, সোজা এগিয়ে যাচ্ছে কৃষ্ণনগর ছাড়িয়ে বেথুয়া ডৌরির দিকে। এবার আমি দরজাটা, পেছনের দরজাটা গেলাম, যে দরজাটা খুলেছি, আমার সাকরে তো আমার সাথে নেমেছে। নেমে দেখছে ভেতরে যে ভদ্রমহিলা বসেছিল, সে ভদ্রমহিলা গাড়ির ভেতরে নেই। আমার তখন হাত ফাত কাঁপছে। তখন সাকরে যখন দেখছে ভদ্রমহিলা নেই, বলছে যে শম্ভুদা তাড়াতাড়ি করে বডিটাকে ধরে নিচে নামিয়ে দেন, নিচে নামে গাড়িটাকে ঘোরান তাড়াতাড়ি করে, এক মুহূর্তে এখানে দাঁড়াবেন না। গাড়ি মুখটা কোন রকমে বডিটাকে নামিয়ে দিয়ে, ওই বাড়িটার সম্মুখে নামিয়ে দিয়ে, গাড়ি ফুল স্পিডে তার নিয়ে ঘোরালাম বাড়ি আসার পথে। যখন বাড়িতে এলাম, তখন আমার শরীর গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, সাথে আমার মেয়ের জ্বর, আমার জ্বর। আমার স্ত্রী আমাকে ওই অবস্থায় দেখে আমাকে সঙ্গে সঙ্গে বলল, তুমি চান করে নাও, তুমি কাল কিছু দেখেছ? আমার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। কি দেখেছি, কি হয়েছে, রাতের কোনো ভোর রাতের ঘটনা বলতে পারলাম না। খালি জ্বরে গা পুড়ে যাচ্ছিল। আমার স্ত্রী গিয়ে সামনের ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এলো বলে আমার বাচ্চাকেও দিল, আমাকেও দিল। আরো 2 দিন বিছনার শয্যাশায়ী ছিলাম। পরে শুনলাম আমার সাকরেদেরও শরীরটা খুব খারাপ হয়েছিল, সে 7 দিন আর কাজে আসেনি। আমি 2 দিন পর মেডিকেল কলেজে গাড়ি লাগিয়েছিলাম, কিন্তু সাকরেদের খবর নেওয়াতে শুনলাম সাকরেদও জ্বরে পড়েছে, সেও আসে। ভয়ানক রাতের ঘটনা শুনলেন আপনার বন্ধুর কণ্ঠে, রামধনু হরর চ্যানেল। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই ঘটনাগুলো শোনেন, কাহিনীগুলো শোনেন, গল্পগুলো শোনেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, আর অতি অবশ্যই লাইক অতি অবশ্যই দেবেন। আপনার লাইক আমার একান্ত গল্প কষ্ট করে জোগাড় করা, বলার, এইটার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, গল্পটা শোনার পর অতি অবশ্যই লাইক দেবেন। সকলে ভালো থাকবেন।